নমস্কার, আপনাদের বন্ধু অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। জায়গাটা চিনতে পারছেন কি? হুগলি নদীর ওপর বালি ব্রিজ পার হচ্ছি, চলেছি দক্ষিণেশ্বর। সেই দক্ষিণেশ্বর যেখানে ঊনবিংশ শতকের শ্রেষ্ঠ সাধক শ্রীরামকৃষ্ণদেবের অবাধ বিচরণ ছিল। এমনকি তিনি ভবতারিণী মায়ের সাথে কথাও বলতেন। তারই কিছু ইতিহাস আর এই মন্দিরের যাবতীয় তথ্য তুলে ধরব এই ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, তবে পুরোটাই জানতে পারবেন। ব্রিজ পার হওয়ার পরেই আমরা দক্ষিণেশ্বর ঢুকে গেছি। এবার বাঁদিকে টার্ন নিতে হবে। ওপরে স্কাইওয়াক মন্দিরে যাওয়ার, নিচে দিয়ে গাড়ির রাস্তা। এখানে ট্রেনে, বাসে বা এখন তো মেট্রো সবই পেয়ে যাবেন এই মন্দিরে আসার জন্যে। এখন খুবই সুবিধা করে দিয়েছে। ওপর দিয়ে তো স্কাইওয়াক হেঁটে গেলেই একবারে গেটের সামনে নামবেন, আর গাড়িও তাই পুরোপুরি গেটের কাছেই চলে যাবে এই রাস্তাটা দিয়ে। আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন প্রায় ছোট, একটু মনে পড়ে। অনেক বছর পর আবার নতুন করে দেখছি। এই গেটে ঢোকার আগেই বাঁ দিকেই পাবেন বেলুড় মঠ যাওয়ার লঞ্চ ঘাটের রাস্তা। গেটে ঢোকার পরেই আবার বাঁ দিকে আপনারা গাড়ি রাখার ব্যবস্থাও পেয়ে যাবেন। যারা বাসে ট্রেনে আসবেন তারা স্কাইওয়াক দিয়েই কিন্তু হেঁটে আসবেন। মন্দির সকাল 6টায় খোলে, দুপুর 12:30টায় বন্ধ হয়ে যায়। তারপরে আবার বিকেলবেলা 3:30টের সময় খোলে, সন্ধে 7:30টায় বন্ধ হয়ে যায়। আর এই গাড়ি রাখার জায়গাতেই আপনারা টয়লেটও পেয়ে যাবেন। হুগলি নদীর একেবারে তীরে অবস্থিত এই মন্দিরে মা কালী পূজিত হন ভবতারিণী রূপে। মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জানবাজারের রানী রাসমণি। 1847 সালে রানী রাসমণি কাশী তীর্থযাত্রায় যাবেন বলে ঠিক করেন। আত্মীয় স্বজন, দাস দাসী মিলে 24টি নৌকা করে যাবেন। কিন্তু যাত্রা শুরু হওয়ার আগের রাতেই রানীমা স্বপ্ন আদেশ পান। ভবতারিণী মা বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরে আমায় প্রতিষ্ঠা কর, আমি সেখানেই আবির্ভূত হয়ে পূজা গ্রহণ করব। সেই মতো জমির খোঁজ, তারপরেই মন্দির নির্মাণ শুরু হয়ে যায় সেই বছরই। শেষ হয়েছিল 1855 সালে। এই মন্দির প্রতিষ্ঠা করতে গিয়েও অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল রানীমাকে। মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1855 খ্রিস্টাব্দের 31শে মে, সানযাত্রার দিন। পুজো দেওয়ার জন্যে অনেক ডালার স্টল আছে, ইচ্ছা মতন আপনারা পুজোর সামগ্রী পেয়ে যাবেন। এছাড়াও আপনারা স্কাইওয়াকের ওপরেও পাবেন। সামগ্রী নিয়ে চলুন পুজোটা দিয়ে আসি। তবে মোবাইল নিয়ে হয়তো ঢুকতে দেবে না, কিন্তু কোনখানে মোবাইল রাখতে হবে চলুন দেখি। আমি ভেবেছিলাম মেন মন্দিরের গেটে হয়তো রাখছে, কিন্তু তা নয়। একটু বলে দিই আপনাদের, স্কাইওয়াক থেকে নেবেই যে গেটটা পাচ্ছি আমরা, তার বাঁদিকে পড়বে গাড়ির গ্যারেজ। কিছুটা এসেই কিন্তু মোবাইল, জুতো, ব্যাগ, টাকার বিনিময়ে রাখার জায়গা। তো আর ডান দিকে পড়বে ফুড প্লাজা। কিছুটা এগিয়ে এসে আপনারা ডালার দোকান পাবেন। জুতো আপনারা ডালা যেখান থেকে কিনছেন সেখানেও রাখতে পারবেন। লেডিস ছোট ব্যাগ আর পার্স অ্যালাও আছে। আমি এগুলো ঠিক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ ধরুন আমিও লাইন দিয়েছিলাম, আবার আমাকে লাইন ভেঙে মোবাইল রাখতে যেতে হয়েছিল। এই অসুবিধায় যাতে আপনাদের না পড়তে হয় সেটাই চেষ্টা করছি। পুজো দিলাম, ভেতরে কি দেখলাম, তার থেকেও কি অনুভব করলাম তা তো বোঝাতে পারবো না। একদিন আসুন, যারা আসেননি, খুবই ভালো লাগবে। ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না, আপনাদের নিজেদেরকেই আসতে হবে। এখানে এই বইয়ের দোকান থেকে এই দক্ষিণেশ্বরের ইতিহাসের একটা বই নিলাম, তারপরেই যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে। এটা হচ্ছে রানী রাসমণির মন্দির। মন্দির প্রতিষ্ঠা নিয়েও কত রকম ঘটনা ঘটেছিল, তার মধ্যে একটা বলি।
শাস্ত্র মতে মন্দির প্রতিষ্ঠার ভালো দিন কাছাকাছি না পেতে থাকায় রানীমা ঠিক করলেন যে কালী মূর্তিটা তৈরি হয়ে গেছে সেটা বাক্সে রেখে দেবেন, যাতে না ভেঙে বা নষ্ট হয়ে যায়। কিছুদিন পর মা কালী রানী রাসমণিকে স্বপ্নে দেখা দেন। বলেন, আমাকে আর কতদিন এইভাবে আবদ্ধ রাখবি? আমার যে বড় কষ্ট হচ্ছে, যত শীঘ্র পারিস আমায় প্রতিষ্ঠা কর। এরপর রানী রাসমণি বাক্স খুলে দেখেন কালীমার মূর্তি ঘেমে গেছে। এই ঘটনার কিছুদিনের মধ্যেই সানযাত্রার দিন মায়ের প্রতিষ্ঠা করেন। এখানে অনেক যোগী পুরুষদের মূর্তিও রয়েছে। আগে মন্দিরের ভেতর দিক দিয়েই গঙ্গার ঘাটে আসা যেত, তবে এখন সেখানটা বন্ধ করে দিয়েছে। আর এটা হচ্ছে নহবতখানা। এখানে মা শারদা নিচের তলায় বাস করতেন, আর ওপরে রামকৃষ্ণদেবের মা মানে শারদা মায়ের শাশুড়ি মা থাকতেন। শারদা মা ওখানেই রান্না করতেন। 100 ফুটেরও বেশি উঁচু এই নবচূড়া বিশিষ্ট মন্দিরের গর্ভগৃহে রূপার সহস্রদল পদ্মের উপর দক্ষিণ শিহরে শোভিভূত হয়ে শুয়ে আছেন শিব। তারই বক্ষপরি চরণ রেখে দাঁড়িয়ে আছেন শ্রী শ্রী জগদীশ্বরী কালীমাতা। এই মায়ের গর্ভগৃহের পাশেও আরও কিছু মন্দির আছে। 12টি শিব মন্দির আছে, রাধাকৃষ্ণের, তারপরে জগন্নাথ দেবের মন্দিরও রয়েছে। যারা অনেক আগে এসেছেন এখানে অনেক কচুরির দোকান দেখতে পেয়েছেন। এখন সেইগুলোই একটা ছাদের তলাতেই করে দিয়েছে, নাম দিয়েছে ফুড প্লাজা বা ভোজনালয়। এখানে আপনারা জলখাবার খেতেই পারেন, আর যদি ভোগ খেতে চান তবে 9টা নাগাদ কুপন দেয়, সেটা একেবারে মন্দিরের ভেতরে। সেখান থেকে কুপন নিয়ে 12টা থেকে 1টা নাগাদ ভোগ খাওয়ায়। এই মন্দিরের গেটে ঢুকেই ডান দিকে হচ্ছে ফুড প্লাজা বা ভোজনালয়। মন্দির প্রতিষ্ঠাকালে প্রথম প্রধান পুরোহিত ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায়। 1 বছরের মধ্যে দাদা মারা যাওয়ায় সেই দায়িত্বভার গ্রহণ করেন শ্রী রামকৃষ্ণদেব। তারপর থেকেই আস্তে আস্তে এই মন্দিরে তার লীলা চলে। এই ভিডিওতে আপনাদের কতটা ইনফরমেশান দিতে পারলাম আমি জানি না, সেটা আপনারাই বলবেন কমেন্টে। আর কেমন লাগলো ভিডিওটা, কবে যাচ্ছেন দক্ষিণেশ্বর? অনেকেই যান আমি জানি, তবু যারা যান না যাবেন, মন থেকে ভালো লাগবে। এরপর আমরা বেরিয়ে পড়লাম। যে গেট দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়ে বের করছে না গাড়িকে, এটা অন্য গেট দিয়ে বেরোতে হচ্ছে, যেখানে আমরা ডালা নিয়েছিলাম তার পাশ দিয়ে। গাড়ি রাখার জন্য 50 টাকা করে নিচ্ছে, আর মন্দিরে ঢোকার কোনো এন্ট্রি ফি নেই। এবার ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও বেশি করে দেখতে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, এরম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ তবে টাটা।